জন্য ক্ষমা না চাইলে শাহবাগ না ছাড়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। উপদেষ্টাদের নিয়ে ৮ সদস্যের কমিটি প্রত্যাখ্যান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা কাল, ভোটার তালিকা চূড়ান্ত ৩০ নভেম্বর। সীমানা নির্ধারণের শেষ দিনে ১৮ আসনের শুনানি। নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় যেতে বাধা দিচ্ছে একটি মহল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি, শুনানি ২১ অক্টোবর। স্থায়ী সমাধান প্রয়োজন বললেন অ্যাটর্নি জেনারেল। এবং ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস, ১৩ দিন পেছালো রাকসু নির্বাচন। ডাকসুতে বাদ পড়া সব প্রার্থী আপিলে বহাল। শুনছিলেন শিরোনাম। স্বাগত এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন। আমি সুমাই রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। রাত্রি, গত কয়েকদিন ধরেই একদিকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আর একদিকে প্রকৌশল ইঞ্জিনিয়ার্সরা তারা কিন্তু মুখোমুখি অবস্থান গ্রহণ করেছেন এবং তাদের বিভিন্ন দাবিতে। এবং গত কয়েকদিন ধরে আমি দেখতে পেয়েছি যে প্রকৌশল যারা শিক্ষার্থীরা তারা গতকালকে যখন শাহবাগ মোড় অবরোধ করেছিলেন, আজকেও একই অবস্থা। এবং তারা ৩ দফা দাবি নিয়ে যখন যমুনার অভিমুখে আজকে যেতে থাকেন, সেই মুহূর্তে পুলিশে তাদের টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড এবং সেই সাথে জল কামান তাদের উপরে, এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং সেখানে লাঠিচার্জও হয়, এবং যার কারণে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। এবং শেষ পর্যন্ত তারা যেটি বলতে চাচ্ছেন যে এই যে ঘটনাটি ঘটলো এর জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাদের কাছে এসে ক্ষমা চাইতে হবে। এছাড়া শাহবাগে এসে দাবি মেনে নিতেও কিন্তু উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এবং সমাধানে উপদেষ্টাদের নিয়ে ৮ সদস্যের কমিটি গঠন করা হলেও প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে হাসিব বিল্লার, চলুন দেখে আসি। প্রকৌশল শিক্ষার্থীদের কর্মসূচি হঠাৎ করে উত্তপ্ত হয় বুধবার দুপুরে। সরকারের আশ্বাস না পেয়ে বেলা ১:৩০টার দিকে আন্দোলনরতরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রওনা দেবার পর বাধা দেয় পুলিশ। ধস্তাধস্তি শুরু হয় শিক্ষার্থীদের সঙ্গে। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে, নিক্ষেপ করে কাঁদুনে গ্যাসের শেল, জলকামান দিয়ে পানি ছোড়া হয়, চলে লাঠিচার্জ। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এক পর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় আহত হন কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা। এরপর ইন্টারকন্টিনেন্টাল থেকে অবস্থান কর্মসূচি চালিয়ে যান তারা। শিক্ষার্থীদের শাহবাগে অবস্থান করতে বলা হলেও তারা শোনেনি বলে দাবি করেন রমনার ডিসি। এদিকে সংঘর্ষ চলাকালে প্রকৌশল বিএসসি ও ডিপ্লোমাধারীদের দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ প্রণয়নের জন্য উপদেষ্টাদের নিয়ে ৮ সদস্যের কমিটি গঠন করে সরকার। এই যে শিক্ষা প্রতিষ্ঠানে তারা যাতে ফিরে যায়, কারণ আমরা তো দেখতেছি সরকারের উপদেষ্টাদের নিয়ে একটা এবং তাদের প্রতিনিধিদের নিয়েও তো আমরা একটা কমিটি করতেছি। আমরা সবকিছু শুনে একটা সিদ্ধান্ত নেব। তবে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীরা নতুন করে ৫ দফা দাবি জানান। স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টাকে শাহবাগে এসে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন। ইতিপূর্বে গঠিত কমিটিকে আমরা আমাদের প্রতিনিধিত্বের অনুপযুক্ত মনে করি। উক্ত কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম। অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি সহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেক হোল্ডারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত ৩ দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে। পরে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন বুয়েটের উপাচার্য। শিক্ষার্থীদের উপর হামলা গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। পুলিশ তাদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে টিয়ার গ্যাস মারে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর আগে বুধবার বেলা ১১টা থেকে পূর্ব ঘোষিত লং মার্চে অংশ নেয়
প্রকৌশল শিক্ষার্থীরা। স্লোগানে স্লোগানে তারা দাবি তুলে ধরেন, যার মধ্যে আছে ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকুরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। বিভিন্ন দাবিতে এখনও শাহবাগে অবস্থান করছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তার সবশেষ অবস্থা জানবো, আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, কি অবস্থা সেখানকার শিক্ষার্থীরা? আমরা প্রতিবেদনেও দেখছিলাম যে হাসিব বিল্লাহ বলছিলেন যে উপদেষ্টাদের সাথে তারা যাদেরকে ঘোষণা তাদের সাথে বসবেন না, কিন্তু কাদের সাথে আসলে তারা বসতে চান এবং কি কি দাবি মেনে নিলে আসলে এর অবসান ঘটবে? গালিব, আপনাকে আমি সবশেষ তথ্য দিয়ে শুরু করতে চাই। সেটা হলো যে এই মুহূর্তে কিন্তু এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের 11 সদস্যের একটি প্রতিনিধি দল 3 উপদেষ্টার সাথে কিন্তু বৈঠকে বসছেন এবং এইখান থেকে যে ফলাফল অনুযায়ী কিন্তু তারা পরবর্তী সিদ্ধান্ত, মানে এই বৈঠক শেষে যে সিদ্ধান্ত গৃহীত হয় এই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাদের পরবর্তী কার্যক্রম ঘোষণা করবে। আপনি জানেন যে সকাল থেকেই কিন্তু বেলা 11টা থেকে তারা এখানে তাদের যে দাবিগুলো নিয়ে তারা অবস্থান পালন করছিল। এর মধ্যে কিন্তু যে 3 দাবি ছিল, এই দাবিগুলোর ভিত্তিতে কিন্তু দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা যমুনা অভিমুখী যে লং মার্চ করে সেখান থেকে পুলিশি বাধায় কিন্তু তারা ছত্রভঙ্গ হয়ে যায়। এই সংঘর্ষে ধাওয়া পাল্টা দেওয়া হয় পুলিশের সাথে। এ সময় কিন্তু তাদের পক্ষ থেকে 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হয়েছে বলে আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে। তবে সবশেষ যে এই আন্দোলন নিয়ে এই যে একটি সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে, যেখানে ফাউজুল কবির খানকে প্রধান করে 8 সদস্যের একটি প্রতিনিধি বানানো হয়েছে। তবে এই আন্দোলনকারীরা যারা এখানে অবস্থান করছে তারা এই যে কমিটি তারা এটাই মানবেন বা তারা প্রত্যাখ্যান করেছে বলে আমাদেরকে জানিয়েছে। একই সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে যারা হামলা করেছে, যেসব পুলিশ হামলা করেছে, তাদের চিহ্নিত করে এই বিচারের দাবি, তাদেরকে বিচারের আওতায় আনতে বলা হয়েছে। একই সাথে যারা এই আন্দোলনরত অবস্থায় যারা আহত হয়েছে পুলিশের সংঘর্ষে, পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনী, রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে যেসব শিক্ষার্থীরা আহত হয়েছেন তাদের চিকিৎসার যত ব্যয় রয়েছে সেই ব্যয়গুলো সরকারের পক্ষ থেকেও বহন করতে হবে বলে তারা কিন্তু দাবি আছে। তারা এখনও কিন্তু শাহবাগ মোড়ে তারা অবস্থান করছে। তারা বলছে যে এখন যে 11 সদস্যের যে দলটির সাথে 3 উপদেষ্টার বৈঠক চলছে, সেই প্রতিনিধিদের বৈঠকের সবশেষ তথ্য অনুযায়ী, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী তারা পরবর্তী কার্যক্রম না আসা পর্যন্ত, কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত কিন্তু তারা এখনও যে আন্দোলনটা চলছে সেটা অব্যাহত রাখবে এবং তাদের এই আন্দোলনের ফলে কিন্তু শাহবাগ এলাকার আশপাশের যে কিন্তু কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। তবে জরুরি যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স ছাড়া কিন্তু বাকি কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। আমি যদি বলি যে কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধ্যার আগেই কিন্তু তারা ইন্টারকন্টিনেন্টালের সামনে যে জায়গাটা ছিল, প্রধান সড়কটা ছিল, সেখানেও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং সেখান থেকে তাদের যে 5 দফা দাবি, অর্থাৎ যে 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছে, সেই 3 দফা দাবির বাইরে 5 দফা দাবি ঘোষণা করে কিন্তু সেই ইন্টারকন্টিনেন্টালের জায়গা ত্যাগ করে তারা এখন শাহবাগে অবস্থান করছে। তবে তারা বলছে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সমাধান না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের যে অবস্থান কর্মসূচি সেটা অব্যাহত থাকবে। তো গালিব, এই ছিল সবশেষ আমার কাছে শাহবাগ থেকে। হামলার প্রতিবাদ এবং সেই সাথে পূর্ববর্তী যে দাবিগুলো রয়েছে সবগুলো মিলিয়ে এই দাবির আশ্বাস যতক্ষণ না পর্যন্ত তারা পূরণ না হচ্ছে, প্রকৌশল শিক্ষার্থীরা ছাড়ছেন না শাহবাগ মোড়, সেটি জানাচ্ছিলেন সহকর্মী সানি মৃধা। এদিকে বুয়েটের শিক্ষার্থীদের 3 দফা দাবির আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চুয়েট ও রুয়েটের শিক্ষার্থীরা। বিকেলে চট্টগ্রামের 2 নম্বর গেইট মোড়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের শিক্ষার্থীরা। এ সময় বুয়েটের শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। পদোন্নতি পেয়ে ডিপ্লোমাধারীদের নবম গ্রেডে উন্নীত হওয়ার সুযোগ বন্ধ এবং দশম গ্রেডে স্নাতক প্রকৌশলীদের নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। এ সময় সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। একই দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে মিছিল গিয়ে নগরীর তালাইমারি মোড়ে অবস্থান নেয়। এ সময় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার কঠোর সমালোচনা করেন তারা। হামলায় জড়িতদের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। একই সাথে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। আগামী 30 নভেম্বর চূড়ান্ত করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা। 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে। ইসির রোড ম্যাপে উল্লেখ আছে এসব তথ্য। এর মধ্যে রোড ম্যাপ অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন।
ঘোষণা করা হবে আগামীকাল। বাকিটা জানাচ্ছেন বেলায়েত হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় কর্মযজ্ঞ কখন কিভাবে সম্পন্ন হবে তার পথনকশাকেই রোডম্যাপ বা কর্মপরিকল্পনা বলছে নির্বাচন কমিশন। গত কয়েকদিন ধরে রোডম্যাপ ঘোষণা নিয়ে ইসিতে চলছে ব্যাপক তোড়জোড়। অবশেষে রোডম্যাপের অনুমোদন দিল নির্বাচন কমিশন। ঘোষণা বৃহস্পতিবার। ইসি সূত্র বলছে, রোডম্যাপে উল্লেখ করা হয়েছে 30 নভেম্বর চূড়ান্ত করা হবে আগামী নির্বাচনের ভোটার তালিকা। তবে কবে তফসিল কিংবা ভোট গ্রহণ তার কিছুই উল্লেখ থাকবে না রোডম্যাপে। বুধবার বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন কমিশন সচিব। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কেন এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে, এই তাগিদটা আমরাও বুঝি। ইসি সচিব জানান, শুনানি সম্পন্ন হওয়া 84টি আসনের সীমানা নিষ্পত্তি হবে সহসাই। মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। এর আগে দিনব্যাপী ইসি সচিবালয়ের অডিটোরিয়ামে চলতে থাকে শেষ দিনের সীমানা পুনর্নির্ধারণের অভিযোগ আপত্তির উপর শুনানি। পুরো ওই সারোটাকে বাতিল করে আমাদের ওই 2টা ওয়ার্ডের মৌজাগুলোকে আবার এই পৌরসভার সাথে নিয়ে যাওয়া হয়। আমরা ওইটার বিরুদ্ধেই আসছি। আমরা এই চোহালি থেকে বেলকুচিতে আর দৌড়াতে পারবো না। আমরা এই 15 বছরে বেলকুচিতে দৌড়াইতে হয়রান। বেড়া এবং সুজানগর নিয়ে পাবনা 2 আসন হতে হবে এবং শুধুমাত্র সাতক্ষীরা উপজেলা নিয়ে পাবনা 1 আসন হতে হবে। শেষ দিনে 12 জেলার 18টি সংসদীয় আসনের 260টি শুনানি সম্পন্ন করে নির্বাচন কমিশন। 4 দিনে মোট 1893টি শুনানি অনুষ্ঠিত হয় ইসিতে। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। ডাকসু ও হল সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ লিখিতভাবে জমা দিয়েছে ছাত্রদল। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছাত্র শিবির সহ অনেকের প্রচারণার বিলবোর্ড সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। ছাত্র শিবির সংবাদ সম্মেলন করে জানায়, প্রশাসনের অনুমতি নিয়েই ব্যানার টানানো হয়েছিল। চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলেও প্রশাসন নির্বাচনের দিকেই এগিয়ে যাবে। আরও জানাচ্ছেন ফরহাদ বিন নূর। হাতে হাতে লিফলেট বিলি, ভোটারের সাথে কুশল বিনিময় আর প্রার্থীর প্রতিশ্রুতিতে প্রচারণায় উৎসব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডাকসু হল সংসদ নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিন এমন চিত্র চোখে পড়ে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায়। এদিন স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণা চালিয়েছেন, দিয়েছেন নানা প্রতিশ্রুতি। তো সবকিছু মিলে আমার কাছে ভালো লাগছে যে স্টুডেন্টদের কাছ থেকে এতটা সাড়া পাবো আমি আশা করিনি। বর্তমানে রাজনৈতিক যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর ব্যাপারে শিক্ষার্থীরা অনেক বেশি সন্দিহান এবং সেই প্যানেলগুলো আমার কাছে যেটি মনে হচ্ছে অনেক বেশি বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। হল সংসদের প্রার্থীরাও হলে হলে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। চ্যালেঞ্জ হচ্ছে ভোটারদের কাছে যাওয়া, ভোটারদের কাছে রিচ করা এবং নিজেকে উপস্থাপন করা। হল সংসদে আমরা যারা প্রার্থীরা আছি তারা কোনোভাবে এক্ষেত্রে পিছিয়ে নেই। আমরাও আমাদের জায়গা থেকে প্রচারণা চালাচ্ছি। আমরা হলের রুমগুলোতে গিয়ে প্রার্থী হিসেবে আমরা শিক্ষার্থীদের কাছে পৌঁছাচ্ছি। প্রচারণায় দেখা যায় ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীদের। বুধবার বিকেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের নেতৃত্বে প্যানেলের প্রার্থীরা অন্য প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে হাজির হয় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে। স্বতন্ত্র থেকে তিনি আলোকসজ্জা করেছেন, কনসার্ট করেছেন, তারপর কবিতা আবৃত্তি করেছেন, এরপরে তিনি ইশতেহার ঘোষণা করেছেন, যেটা সম্পূর্ণভাবে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বুধবার দুপুরে ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সহ বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণার বিলবোর্ড সরিয়ে নিয়ে যায় প্রক্টোরিয়াল টিম। এ নিয়ে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে আবু সাদিক কায়েম বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে ব্যানার টানানো হয়েছিল। এ নিয়ে প্রশাসনের আচরণে হতাশা জানিয়ে তিনি বলেন, চারুকলার ঘটনায় অভিযোগ দিলেও এখনও ব্যবস্থা নেওয়া হয়নি। যে শর্তগুলো দিয়েছিল সেই শর্তের আলোকে আমরা প্রত্যেকটা জায়গায় আমাদের পেস্টনগুলো দিয়েছিলাম, কিন্তু রাতের বেলা গায়েবী নোটিশ চলে আসছে। নোটিশ আসার পরে বলছে হচ্ছে এগুলো সব তুলে ফেলতে হবে। তো এই যে সিদ্ধান্তগুলো আসছে এবং ওভারঅল সামগ্রিক সিদ্ধান্ত, নির্বাচনের যতগুলো সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তগুলো আমাদের কারোর সাথে আলাপ করা হচ্ছে না এবং এই সকল সিদ্ধান্ত একটা ছাত্র সংগঠনের পক্ষে যাচ্ছে। ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা অভিযোগ করে বলেন, প্রশাসন প্রভাবিত, পক্ষপাতিত্ব আচরণ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রায় বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত হয়ে গেছে। আপনারা 70% ইতিমধ্যে প্যাকেট হয়ে গেছেন। আপনারা হয়তো বুঝতে পারতেছেন না অনেকেই, না হলে এই 11 মাস লাগে না ডাকসুর জন্য।
এত ফাইট করতে হতো না এই ডাকসুর জন্য। এদিকে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, পক্ষপাতমূলক নয়, নিরপেক্ষ অবস্থানে থেকেই কাজ করে যাচ্ছে প্রশাসন। কেউ ডাকসু বানচালের চেষ্টা করলেও প্রশাসন নির্বাচনের দিকে এগিয়ে যাবে। যত কিছু হোক, এর পরেও যাতে অন্তত একটা মডেল সেট হয় ডাকসুতে। আমরা দীর্ঘদিন গণতন্ত্র বঞ্চিত, আমাদের ছাত্রছাত্রীরা ভোট দিতে পারে নাই, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারে নাই। অন্তত ভোটের প্র্যাকটিসটা ডাকসুর মাধ্যমে প্রতিষ্ঠিত হোক, এটা আমরা ছাত্রছাত্রীদের কাছে আশা করি। আমাদের ছাত্রছাত্রীরা সেই মডেলটা সেট করবে বাংলাদেশের জন্য। প্রচারণায় বিচ্ছিন্ন দু একটি ঘটনা ঘটলেও নির্বাচন অনুষ্ঠানে মডেল তৈরি করবে এবারের প্রশাসন, দাবি ডাকসুর চিফ রিটার্নিং অফিসারের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। পিছিয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর নির্বাচন। নতুন তফসিল অনুযায়ী ১৩ দিন পর নির্বাচন হবে আগামী ২৮ সেপ্টেম্বর। দুপুরে সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেছেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এফ নজরুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে ভোট কেন্দ্র হল থেকে একাডেমিক ভবনে স্থানান্তর, ভোটার তালিকায় ছবি সংযোজন এবং মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বিতরণ চলবে ৩১ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ৪ থেকে ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৮ থেকে ৯ সেপ্টেম্বর। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। আমাদের যে পূর্ব ঘোষিত যে ইলেকশন সময় ছিল 15 সেপ্টেম্বর, সেইটা আমরা রাখতে পারছি না, কারণ আমরা নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এবং নিরাপত্তার সঙ্গে এই নির্বাচনটা অনুষ্ঠিত করতে চাই। সেই কারণে আমাদের তফসিলে নির্বাচনের তারিখটা আমাদের পরিবর্তন করতে হয়েছে, আমাদের এই সব বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য। জাকসু নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ১৩ জনের করা আপিলের শুনানি শেষে সবার মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বিকেলে আপিলের শুনানি শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এ তথ্য জানায় নির্বাচন কমিশন। এর আগে সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ শুনানি চলে। সোমবার প্রকাশিত খসড়া প্রার্থী তালিকায় যাচাই বাছাই শেষে বৈধ হয় ২৫৬টি মনোনয়নপত্র আর বাদ পড়ে ২০টি। গতকাল মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে আবেদন করেন বাদ পড়া প্রার্থীরা। কাল প্রার্থিতা প্রত্যাহার ও ২৯ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রচার কার্যক্রম। আগামী ১১ সেপ্টেম্বর ভোট দেবেন বিশ্ববিদ্যালয়ের ১১,৯১৯ জন শিক্ষার্থী। নেতাকর্মীদের নিয়ে কটূক্তির অভিযোগে প্রক্টর ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। একই সাথে চাকসু নির্বাচনে নিরপেক্ষতা সহ শিক্ষার্থী বান্ধব নানা দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করেছেন তারা। এর আগে মঙ্গলবার প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও রেজিস্ট্রার সাইফুল ইসলামের পদত্যাগে ২৪ ঘন্টার আলটিমেটাম দেয় ছাত্রদল। তাদের অভিযোগ, চাকসু নির্বাচন ঘিরে প্রক্টর ও রেজিস্ট্রারের কর্মকাণ্ডে দলীয় পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট। এছাড়া প্রক্টরের বিরুদ্ধে একটি ছাত্র সংগঠনকে বিশেষ সুবিধা দিয়ে অন্য সংগঠনগুলোর সঙ্গে বিমতাসুলভ আচরণের অভিযোগ করে তারা। এমনকি পছন্দের ছাত্র সংগঠনের নেতাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দেয়া এবং তাদের মুখপাত্রের মতো আচরণ করছেন তিনি। প্রক্টর ও রেজিস্ট্রারের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতারা। এই নারী বিদ্বেষী নির্লজ্জ ব্যক্তিত্বহীন প্রক্টরকে, দলকানা প্রক্টরকে আমরা দাবি করতেছি এবং ছাত্র সমাজকে নিয়ে কটূক্তিকারী রেজিস্ট্রারের এই দলকানা রেজিস্ট্রারকে আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে অতি দ্রুত সময়ের মধ্যে পদত্যাগ দাবি করতেছি, নাহলে তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু কর্তা ব্যক্তি ওই পেসিস্টের দোসরদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যার সিগনেচারে চাকসু নির্বাচনের পুরো কমিটি নির্বাচিত হয়, তার প্রতি আমরা ছাত্র সংগঠন হিসেবে সন্দেহ পোষণ করতেই পারি, কিন্তু তিনি তার প্রতি উত্তরে যা বলছেন সেটা আসলে কোনোভাবে আমরা কামনা করি না শিক্ষার্থী হিসেবে। এবং গতকাল রাতেও তিনি আমাদের বিরুদ্ধে বলেছেন আইনি ব্যবস্থা নেবেন। নির্বাচন বানচাল ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে দিল্লিতে বসে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় মির্জা ফখরুল এই কথা বলেন। এদিকে জামালপুরে বিএনপি কর্মী সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রমজানের আগেই জাতীয় নির্বাচন হতে হবে। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার।
সেই সঙ্গে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দ্বার প্রান্তে এসেও জট খোলেনি নির্বাচন ব্যবস্থা নিয়ে চলা আলোচনার। নতুন পিয়ার নাকি বিদ্যমান নির্বাচনী ব্যবস্থা, সে নিয়ে চলছে বিতর্ক। বুধবার জামালপুরের দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সমাবেশেও উঠে একই আলাপ। সমাবেশে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিয়ার নিয়ে সাধারণ মানুষের আগ্রহ নেই। রমজানের আগে জাতীয় নির্বাচন হতে হবে বলেও জানান তিনি। যারা লড়াই করেছে, যারা সংগ্রাম করেছে, যারা জেল খেটেছে, যারা নির্যাতনের শিকার হয়েছে, যে পরিবারের ছেলেদেরকে গুম করা হয়েছে, সেই পরিবারের লোক এবং নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা কখনোই চাঁদাবাজ হবে না, কখনো দখলবাজ হবে না। দিকে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বানচালের জন্য নিত্য নতুন দাবি জানাচ্ছে। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেই চেষ্টা অব্যাহত আছে বলে মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আমরা পরিবর্তন আনতে না পারি, তাহলে কিভাবে কি হবে? এইসব ঝামেলাগুলো এগিয়ে যেতে পারতো যদি 3 মাসের মধ্যে নির্বাচনটা করতে পারতো। তার একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্বকে নিশ্চিত করুন। এ সময় দলগুলোকে নির্বাচনমুখী করতে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আপিল বিভাগ এবং এর শুনানি হবে 21 অক্টোবর। এবং আজকে দুপুরে এই সংবিধানের 13শ সংশোধনী বাতিলের বিষয় নিয়ে রিভিউ শুনানিতে প্রধান বিচারপতি তিনি বলেন যে এর একটা সমাধান দরকার, বারবার এরকম যেন বিঘ্ন যেন না হয় এই বিষয়টি তিনি আসলে কিন্তু আজকের কথা স্পষ্ট করেছেন। গালিব, এদিকে আইনজীবীরা কিন্তু বলছেন আপিলে ফিরবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে মশিউর রনিকের, চলুন দেখে আসি। দেশের বহুল আলোচিত একটি মামলা তত্ত্বাবধায়ক বাতিল করে দেয়া 13শ সংশোধনীর রায়কে ঢাল হিসেবে নিয়ে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024-এর নির্বাচন করে। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় বিএনপি, জামায়াত ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক। বুধবার সকালে দ্বিতীয় দিনের রিভিউ শুনানিতে এবিএম খায়রুল হকের রায়ের ভুল ত্রুটি তুলে ধরেন আইনজীবীরা। বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কারণে শুধু বিচার ব্যবস্থা ধ্বংস হয়নি, পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, সাময়িক নয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ, যাতে এই ব্যবস্থা বারবার বিঘ্নিত না হয়। এই সময় তিনি প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয়, এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচনকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কিভাবে কার্যকর হবে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে আমার নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, ন্যায় বিচারের ধারণা, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। সে কারণে আমরা চেয়েছি, সবশেষ প্রার্থনা থাকবে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যে রায় হয়েছে সেই রায় বাতিল করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের দ্বার উন্মোচন করে দেওয়া। বিএনপি, জামায়াত সহ আবেদনকারীদের আইনজীবীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সুসংহত হবে দেশের গণতন্ত্র। আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে এবং আমরা মনে করি ওই দিন শুনানির পরে এই জাজমেন্টটি সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আমাদের যে রিভিউ পিটিশনটা মাননীয় আদালত অ্যালাউ করবেন এবং অ্যালাউ করলে মানুষ আবার তাদের অধিকার ফিরে পাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু থাকতো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন ব্যবস্থা চালু থাকতো, তাহলে কারো পক্ষেই
স্বৈরশাসক হয়ে ওঠা সম্ভব ছিল না। রিভিউ করেছি, রিভিউ শুনানির আবেদন করেছি, এখন রিভিউ হবে এবং রিভিউর মাধ্যমে আমরা আশা করি যে প্রতিকার পাবো। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র এবং রায় নিয়ে প্রতারণা করায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে আরও মামলা হওয়া উচিত বলে মনে করেন বিএনপির আইনজীবীরা। মশিউর অনিক, এখন, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে আবু সাইদ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য শেষ হয়েছে। সাক্ষ্য গ্রহণ হবে কাল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় বেরোবের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী সহ গ্রেপ্তার 6 আসামিকে। এর আগে গত 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। তবে এই মামলায় 6 জন গ্রেপ্তার থাকলেও বেরোবের সাবেক ভিসি সহ 26 জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে গত 22 জুলাই সরকারি খরচে 4 জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় 30 জন, আর 24 জন মামলার তদন্ত প্রতিবেদন জমা দেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। মামলায় 30 জন আসামি আছেন, তার মধ্যে 6 জন উপস্থিত আছেন, গ্রেপ্তার করা হয়েছে, বাকি 30 জন পলাতক আছেন। আমরা এটাও তুলে ধরেছি যে পলাতক থাকলেও তাদের ব্যাপারে যথাযথ লিগ্যাল ডিফেন্স তাদেরকে দেওয়া হবে এবং আমরা তাদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে সক্ষম হব। এই বার্তার মাধ্যমেই আজকের আনুষ্ঠানিক বিচারে যাত্রা শুরু হলো। জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, জাতির প্রতি আমাদের যে অঙ্গীকার, সেটা আমরা বাস্তবায়ন করার ধাপে প্রবেশ করেছি। ইনশাল্লাহ আগামীতে কন্টিনিউয়াসলি এই বিচার কার্য চলবে। দ্রুততম সময়ের মধ্যে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করার মধ্য দিয়ে এই বিচারে আমরা শুভ সমাপ্তির দিকে যেতে পারব। 2027 সালের মধ্যে দেশের লেনদেনের 75% ডিজিটাল করার সরকারি ঘোষণাকে উচ্চাভিলাষী লক্ষ্য বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। তারা বলছেন, ক্যাশলেস ব্যবস্থা বাস্তবায়নে অগ্রগতি কম আর ডিজিটালাইজেশনের প্রক্রিয়াও বেশ দুর্বল। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের দাবি প্রতি বছর 10% হারে নগদ টাকার চাহিদা বাড়ছে। এমন অবস্থায় ক্যাশলেস ব্যবস্থার প্রসারে কেনাকাটা ও বিল পরিশোধের বিভিন্ন স্তরে ডিজিটাল পেমেন্টের সুযোগ তৈরির পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর জানাচ্ছেন দিলাওয়ার দোলন। ডিজিটাল ব্যাংকিংয়ে কারসাজি ঠেকাতে নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে কেন্দ্রীয় ব্যাংক। ডিজিটাল ব্যাংক করতে পরিশোধিত মূলধন আগের 125 কোটি টাকা থেকে বাড়িয়ে 300 কোটি টাকা করা হয়েছে, যার মূলে গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ডিজিটাল লেনদেনে আগ্রহী করা। তবে বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী 2027 সালের মধ্যে মোট লেনদেনের 75% ডিজিটাল লেনদেনে হওয়ার কথা থাকলেও এখনও 90% মানুষ নগদ লেনদেনে বিশ্বাসী। বুধবার হোটেল সোনারগাঁয়ে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষ সম্মেলন 2025-এ উঠে আসে খাতটিকে এগিয়ে নিতে নানা পরিকল্পনার কথা। আগামীর বাংলাদেশ ক্যাশলেস বাংলাদেশ বলেও মন্তব্য করেন বক্তারা। That is where the importance of digital payments, digital financial services, fintech become more critical for Bangladesh going forward. ক্যাশলেস ব্যবস্থায় যে কোনো লেনদেন নগদ টাকার বদলে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হয়। মোবাইল অ্যাপ, ব্যাংক কার্ড বা কিউআর কোডের মাধ্যমে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়। এতে সময় ও ঝামেলা কমে, বাড়ে নিরাপত্তা। অন্যদিকে টাকা ছাপানো, পরিবহন ও বন্টনে বছরে মোটা অঙ্কের খরচ বাঁচে। দেশ জুড়ে ছড়িয়ে পড়া ইন্টারনেট ও প্রযুক্তির উৎকর্ষে ক্যাশলেস ব্যবস্থা সময় উপযোগী বলছেন বক্তারা। সেই সাথে ক্যাশলেস অর্থনীতি যেন আইহীন অর্থনীতিতে পরিণত না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এমএফএস, বিকাশ নগদ, রকেট ইত্যাদি তো আছে। সেই ভোক্তাদের কেমন করে ব্যবহার সেবা গ্রহণকারীদের কিভাবে অন্তর্ভুক্ত হবেন, এই আলোচনাটা বড়ভাবে এখনো আসেনি, কিন্তু এইটা প্রয়োজন করবে। মোবাইল ব্যাংকিং এর পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং ও ডিজিটাল ওয়ালেট ক্যাশলেস লেনদেনে অবদান রাখলেও সামগ্রিক অগ্রগতি ধীর বলছেন খাত সংশ্লিষ্টরা। ট্রানজাকশন বা পেমেন্ট যদি তার জন্য ফ্রিকশনলেস না হয়, তাহলে ওর প্রোগ্রেস হবে না। ওই কারণে আমাদের অ্যাকচুয়ালি ফিনটেকে আসা। অনবোর্ডিং এ স্যার এখনো বিশাল সমস্যা। 18 কোটি লোক এখনো, যেখানে 2,96,000 কোটি টাকা ম্যাট্রেস মানি। ক্যাশলেস ব্যবস্থায় রাষ্ট্র লাভবান হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, আগামী দিনে ক্যাশলেস লেনদেনকারীদের বাড়তি সুবিধা নিশ্চিত করা হবে। যে যাদের ম্যাটেরিয়াল ছাড়া অন্যান্য যে সকল খরচ আছে তার 50%-এর বেশি যদি ক্যাশ ট্রানজাকশন হয়, তাকে আমরা তাহলে এক্সট্রা একটা অ্যামাউন্ট যোগ করে ট্যাক্স করে দিব।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, ডিজিটালাইজেশন বাড়লেও প্রতি বছর 10% হারে নগদ টাকার চাহিদা বাড়ছে। তাই ক্যাশলেস ব্যবস্থা এগিয়ে নিতে বিভিন্ন স্তরে ডিজিটাল পেমেন্ট বাড়ানোর পরামর্শ তার। এছাড়াও ট্রেড লাইসেন্সধারী প্রতিটি প্রতিষ্ঠানের জন্য কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করার পরামর্শ দেন আহসান এস মনসুর। ফ্রন্ট এন্ডে যদি আমার ক্যাশ লাগে, ক্যাশ ইন, ব্যাক এন্ডে যে ক্যাশ আউট, how do I get rid of cash? And that's where we have to address. অর্থাৎ আমাকে ফার্স্ট মাইলেও লাস্ট মাইলেও আমাকে ক্যাশের ব্যবহারটা করতে হবে। বিশ্বে ক্যাশলেস সোসাইটির অন্যতম দৃষ্টান্ত সুইডেন, যেখানে মাত্র 10% কম মানুষ এখন নগদ অর্থ ব্যবহার করেন। যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপানে বহু আগে ব্যাংক কার্ড ও ডিজিটাল পেমেন্ট জনপ্রিয় গ্রাহকদের কাছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় 28,000 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্তের প্রায় 22% শিশু। চিকিৎসকরা বলছেন, শিশুদের ডেঙ্গু চিকিৎসা তুলনামূলকভাবে জটিল এবং উচ্চ ঝুঁকিপূর্ণ। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বর্ষা বিদায় নিলেও যখন তখন বৃষ্টিতে রাজধানীর আবহাওয়া বেশ আর্দ্র, যেখানে সেখানে জমে থাকছে বৃষ্টির পানি। ডেঙ্গু আতঙ্কের শহর ঢাকায় এক পরিচিত দৃশ্য। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজধানীতে 10টিরও বেশি সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে রোজ অসংখ্য রোগী ভর্তি হচ্ছেন, যার মধ্যে 22% শিশু। আমাদের 3টা বাচ্চা নিয়ে আসছি আমরা এখানে। একটা আইসিইউতে ছিল, আইসিইউ থেকে বের করে এখন ওয়ার্ডে দিয়েছে। মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা থেকে ওরে কামড়াইছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, শিশুদের মধ্যে ডেঙ্গুর উপসর্গ বড়দের চেয়ে কিছুটা আলাদা। প্রাপ্তবয়স্করা শরীর এবং চোখের ব্যথা সহ হঠাৎ জ্বর অনুভব করলেও শিশুরা প্রথমে বমি বমি ভাব এবং কাশিতে ভোগে বেশি। প্রথমে দেখবে তার ডেঙ্গু হয়ে গেছে কিনা। তার যদি জ্বর থাকে তাহলে প্রথম 3 দিন অপেক্ষা করা যেতে পারে যে সাধারণ প্যারাসিটামলে চলে যাচ্ছে কিনা। যদি 3 দিন পরে জ্বর বাড়তেই থাকে তখন অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এদিকে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক জানান, রাতে এবং দিনে যে কোনো সময় ঘুমালে শিশুকে অবশ্যই মশারির ভেতর রাখতে হবে। সাদা বা কম উজ্জ্বল কাপড়ের প্রতি মশা আকৃষ্ট হয় কম, তাই শিশুদের উজ্জ্বল কাপড় না পরানোর পরামর্শ তার। শোয়ার সময় মশারি টানে শুই, কিন্তু আমরা এই ব্যাপারে যেটা ভুল করে থাকি, শুধু আমরা রাতের বেলায় মশারি টানাই। কিন্তু ডেঙ্গু মশাটার কিন্তু সাধারণত দিনের বেলায় বেশি কামড়ায়, যেরকম আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং, এইসব সময়ে বেশি কামড়ায়। সেই জন্য আমাদের কিন্তু আমরা দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টানাইতে হবে। আর এছাড়া যেটা করতে হবে, আমাদের ফুল স্লিভ জামা কাপড় পরলে মশার কামড়ানোর সুযোগটা কম থাকবে। 2022 সালের গাইডলাইন অনুযায়ী ডেঙ্গু আক্রান্ত শিশুকে তরলের ঘাটতি পূরণে দুধ, ফলের রস, পানি, ভাতের মাড়, ওরসালাইন বা বার্লি খাওয়ানো যেতে পারে। সাদা পানির চেয়ে ফলের রস, ওরসালাইন খাওয়ানোর উপর গুরুত্ব আরোপ করেন এই চিকিৎসক। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। চট্টগ্রামের পার্কি সমুদ্র সৈকতের ভাঙন দূর করে এটিকে পর্যটন বান্ধব ও লাভজনক করতে কাজ শুরু করবে সরকার। সকালে সৈকত লাগোয়া সরকারি পর্যটন রিসোর্ট পরিদর্শন করে এই কথা জানান বাণিজ্য ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সৈকত লাগোয়া নির্মাণাধীন সরকারি রিসোর্টে অনিয়ম, কাজের নিম্নমান ও ধীর গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। এ সময় সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুর্নীতিমুক্ত ও সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি। হোসেন সিয়াতের প্রতিবেদন। মিনি কক্সবাজার হিসেবে পরিচিত পার্কি বিচের সৌন্দর্য দিন দিন নষ্ট হচ্ছে। বিলীন হওয়ার পথে সমুদ্র সৈকত। পরিদর্শনে আসা উপদেষ্টার কাছে তাই স্থানীয় ও পর্যটন ব্যবসায়ীদের আক্ষেপ। বেড়িবাঁধের অভাবে সমুদ্র সৈকতে ভাঙন, ঝাউবন ধ্বংস হওয়া ও পর্যটন অবকাঠামোর অভাবের কথা তুলে ধরেন তারা। এই বীজটার সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, এটা ন্যাচারাল গিফট। এটাকে আমাদেরকে রক্ষা করতে হলে এখানে একটা বেড়িবাঁধ করতে হবে, এটা প্রোটেক্ট করতে ব্লক দিতে হবে। আমি অনুরোধ করবো সরকার উদ্যমী কর্মকর্তাদেরকে অতি শীঘ্রই যেন এই একটা ব্লকের ব্যবস্থা নেয়। শহর থেকে কয়েক কিলোমিটার দূরের এই সমুদ্র সৈকত বিপুল সম্ভাবনার। শুধুমাত্র অব্যবস্থাপনার কারণে লাভজনক করতে পারছে না সরকার। এখানে নেই পর্যটকদের বসার জায়গা, ভালো মানের হোটেল ও নিরাপত্তা ব্যবস্থা।
অথচ এই সমুদ্র সৈকত দেখতে অনেকটা কক্সবাজারের মতো বলেই সবাই একে মিনি কক্সবাজার নাম দিয়েছে। এদিকে পর্যটন কর্পোরেশনের নির্মাণাধীন রিসোর্টের কাজের ধীর গতি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। 2018 সালে প্রায় 79 কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু হয়, শেষ হওয়ার কথা 2024 সালের ডিসেম্বরে। কিন্তু ঠিকাদারদের গাফিলতিতে এই প্রকল্প এখনও শেষ হয়নি। অভিযোগ আছে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারেরও। এ সময় আগামী ডিসেম্বরের মধ্যে ঠিকাদারদের কাজ শেষ করতে নির্দেশনা দেন উপদেষ্টা। আমাদের টার্গেট হচ্ছে ইনশাআল্লাহ এই বছর ডিসেম্বরে কাজগুলি শেষ হয়ে যাবে এবং ডিসেম্বর হলো টোটাল ফুল প্রজেক্টটা শেষ হবে। আর এর মধ্যে ধাপে ধাপে ইলেকট্রিক, তারপরে এই রাস্তা বনায়ন অনেকগুলি ধাপে ধাপে হয়ে যাবে। 2 সপ্তাহের ভিতরে এখান থেকে একটা বাংলো রেডি হয়ে যাবে। সকল ঠিকাদারের সাথে একসাথে মিটিং করে কাজটা নির্দিষ্ট দিনে শেষ করাটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা ঠিকাদারদের সাথে আলোচনা করে তাদের উৎসাহ এবং তাদের শেষ করার আগ্রহ এবং তাদের যে সমন্বয় দেখে আমি মনে করছি ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত দিনে কাজ শেষ করতে পারব। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার লক্ষ্য হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ব্যবসা সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে সহ বিভিন্ন নির্মাণাধীন প্রকল্প কাজ পরিদর্শন করেন উপদেষ্টা। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শেষ করছি এখন সন্ধ্যা। শিরোনামগুলো আরো একবার। হামলার জন্য ক্ষমা না চাইলে শাহবাগ না ছাড়ার ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের। উপদেষ্টাদের নিয়ে 8 সদস্যের কমিটি প্রত্যাখ্যান। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকাল। ভোটার তালিকা চূড়ান্ত 30 নভেম্বর। সীমানা নির্ধারণে শেষ দিনে 18 আসনের শুনানি। নির্বাচন বানচালে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে, মন্তব্য মির্জা ফখরুলের। গণতন্ত্রের পক্ষের শক্তিকে ক্ষমতায় যেতে বাধা দিচ্ছে একটি মহল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি। শুনানি 21 অক্টোবর। স্থায়ী সমাধান প্রয়োজন বললেন অ্যাটর্নি জেনারেল। এবং ডাকসুতে প্রচারের দ্বিতীয় দিনে সরগরম ক্যাম্পাস। 13 দিন পেছালো ডাকসু নির্বাচন। ডাকসুতে বাদ পড়া সব প্রার্থী আপিলে বহাল। এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/এখন।